রহস্য, থ্রিল এবং সাসপেন্স দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন থ্রিলার বাংলা স্টোরির আজকের গল্প লেখক সমীর সরকারের কলমে গোয়েন্দা বাল্মীকি এবং গোলাপের কাঁটা। গোলাপের কাঁটার সঙ্গে গোয়েন্দা বাল্মীকি কিভাবে এক জায়গায় আসলেন সেটা তো গল্পে বলা হয়েছেই, শুধু তাই নয়, তার সঙ্গে এটাও বলা হয়েছে যে গোয়েন্দা বাল্মীকি কিভাবে সমস্ত রহস্যটা সমাধান করলেন। গল্পে শুধু নর্মাল আর পাঁচটা সাধারণ গোয়েন্দা গল্প বা রহস্য গল্পের মতন স্বাদ নেই। আমি এটা বলেই দিচ্ছি নেই, কারণ পুরোপুরি গোয়েন্দা বা পুরোপুরি থ্রিল, পুরোপুরি সাসপেন্স কোনোটাই পুরোপুরি নেই। সবই আছে যথাযথ পরিমাণে। যেরকম একটা রান্না, একটা পদ যথাযথ পরিমাণে নুন, চিনি সমস্ত কিছু না দিলে, ঝাল না দিলে যেমন সুস্বাদু হয় না, ঠিক তেমনি লেখক সমীর সরকার সঠিক শব্দ চয়ন, সঠিক অলঙ্করণ, সঠিকভাবে সিন সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা মোড় এমন ভাবেই লিখেছেন যেটা ন্যারেশন করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। বেশি কথা বলবো না, এটুকুই বলবো, গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আর গোয়েন্দা বাল্মীকি সিরিজের আরো গল্প পেতে হলে কমেন্টে মতামতটা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখা তাহলে শুনে ফেলা যাক। অন্ধকার ঘর, একটা বুক ফাটা কান্না ছড়িয়ে পড়ে চারিদিকে। বুকের মধ্যে কারোর আটকে থাকা গরম যন্ত্রণা বেরিয়ে আসছে। ঘরের নিকষ অন্ধকার সেই যন্ত্রণাকে আরো উত্তপ্ত করে তুলছে যেন। কি হতো যদি একটা জীবনে আমার হতো? মরে যেতে তুমি, দম আটকে আসতো আমার সাথে থাকতে। তবে জোর করে ভালোবাসতে বাধ্য করেছিলে কেন আমায়? কেন করলে এমন? যদি খেলারই ছিল তবে না হয় আর একটু কম অভিনয় করতে। যতটুকু অভিনয় তোমাকে আমি ভুলে যেতে পারতাম। আমায় যেতে দাও, আমার হাতে সময় কম। আর আর আমার উত্তর? সরি। দরজা খোলার ধাতব শব্দ পাওয়া যায়। কেউ বেরিয়ে যায় আর ঘরের নিকষ আধারে বসে একজন বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। কেন কেন এইভাবে ভালোবাসালে আমায়? কেন ছেড়ে যাওয়ার জন্য? কি হতো যদি একটা জীবন তুমি আমার হতে? যদি অভিনয় করার হতো ততটুকু করতে, যতটুকু অভিনয় মানুষকে ভুলে যাওয়া সম্ভব। হ্যাঁ, আমি ফিরছি। এই তো আমি রিকশায়। বছর 50-এর বিধবা মিতা দেবী ফোনটা করতে করতে রিকশা করে ফিরছেন। গলিতে ঢুকতেই পথঘাট একটু বেশি রকম শান্ত। রাস্তার আলোগুলো জ্বলছে মিটমিট করে, তার চারধারে ডিসেম্বরের কুয়াশার মতো আস্তরণ। স্টপ। পাশে একটা শাড়ি পরা মহিলা বসেছিল। সে থামতে বলতেই রিকশা থেমে গেল। মহিলার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। একপাশে বুকের ওপর সুন্দর করে সাজানো লম্বা চুলের এক ঢাল। আসছি আন্টি বলেই মহিলাকে বিদায় জানায়। মিতা দেবী মৃদু হেসে বললেন, যাও, সাবধানে যাও। হ্যাঁ, একদিন এসো বাড়িতে, কেমন? চায়ের নিমন্ত্রণ রইল। মহিলা অদৃশ্য হতে হতেই মৃদু হেসে ফেলল, বলল, অবশ্যই যাব। ওই বাড়িতে যে আমার না হওয়া কত কাজ বাকি আছে। মিতা দেবী এবার ফোন করলেন তার মেয়ে হৈমকে। তুই জানিস হইব,
নিশিত আর ফুলকি বারবার আমাকে ফোর্স করছে ওই দোকানের জায়গাটা তাদের নামে লিখে দিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছিস। এত তাড়াতাড়ি আমি কিছুতেই লিখে দেব না। লিখে দিই, তারপর আমায় আর দেখতে না পারুক। আমার সম্বল বলে তো ওটাই বল। আমার মৃত্যুর পর ওটা তোদের দুজনেরই মধ্যে ভাগ হবে। হঠাৎ থেমে যায় মিতা দেবীর কণ্ঠ। ততক্ষণে তারা মিতা দেবীর বাড়ি অর্থাৎ গলির বাঁকে সাদা লাল বগিনভিলিয়া গাছগুলোর মাঝে দোতলা বাড়িটার সামনে পৌঁছে গেছে, যার গেটে সুন্দর করে লেখা ভালোবেসে সখী। ফোনটা পড়ে যায় মিতা দেবীর হাত থেকে। উনি ব্যাগ থেকে টাকা বের করছিলেন, সেই টাকার ব্যাগটাও হাত থেকে পড়ে যায়। রিক্সাওয়ালা চিৎকার করতে থাকে, বাঁচাও, দিদিমণির কি হয়ে গেল? সন্ধ্যার সময় অনেকটা শান্ত থাকে এই সময়ের শিলিগুড়ি। তবে আজ যেন কিসের একটা অজানা কারণে যানজট লেগে আছে অনেকক্ষণ। যানবাহনের গতি আটকে গিয়েছে এই নয়নতারা মোড়ের কাছে। কখনো মাথার ওপর মস্ত শিমুল গাছের ডালে একটা রাতজাগা পাখি ডাকছে, অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ ভেসে আসছে, লোকজনের জটলার কাছে গেলে বোঝা যাচ্ছে মুখ থুবড়ে পড়ে আছেন একজন মহিলা। রক্তস্রোত গড়িয়ে যাচ্ছে একদিকে। মুহূর্তগুলো যেন থেমে গিয়েছে এখানে। ভাই ভাই কি হলো? ভাই কি হলো? কতগুলো অস্পষ্ট স্পষ্ট কান্না এলোমেলো হয়ে ঘুরতে থাকলো। হাসপাতালের ওই নিথর শরীর নিয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে জানালো মৃত। সব দিক শান্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা বেচারা ভয়ে ছিটকে আছে, তার সাথে থাকার জন্য তার লোকজনও এসছে। নিশীথ মায়ের হাতটা ধরে সমানে কেঁদে যাচ্ছে। মা, এইভাবে তুমি চলে যেতে পারো না। একটা সুযোগ দিলে না চিকিৎসা করার। ওর বোন হৈমু এসে দাঁড়িয়েছে পাশে। তুই চুপ থাক দাদা, মরার আগে তুই আর বৌদি মাকে কখনো সুখে থাকতে দিসনি। ফুলকি কাঁদছিল নিঃশব্দে। ও মুখ তুলে তাকায়। হৈম, তুই কিন্তু আমাদেরকে এইভাবে দোষারোপ করতে পারিস না। প্লিজ, তোমরা কি এবার চুপ করবে? একজন লোক মারা গিয়েছে। বৌমা, শান্ত হও। আর হৈম, তুইও। কাকাবাবু নিখিল কথাটা বলতেই তখনকার মতো শান্ত হয়ে গেল সবাই। এখনো মনে করা হচ্ছে কোনো রকম প্যারালাইসিস থেকেই এমনটা হয়েছে। আবার কিছু কিছু যুক্তি দিয়ে মনে হচ্ছে এটা হার্ট অ্যাটাকও হতে পারে। বডি পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছে। ফুলকি আর নিশীথ বার কয়েক বলছিল, মায়ের শরীরটা আর কাটাছেঁড়া করলে মাকে কষ্ট দেওয়া হবে। মাকে বরং এবার একটু শান্তিতে ঘুমোতে দিই। হৈমু বিরক্ত হয়ে বলেছিল, আমি মায়ের পোস্টমর্টেম রিপোর্ট করতে চাই। মায়ের ওপর আমারও অধিকার আছে, তাই কোনো রকম বাহানা আমি দেখব না। আমার কাউকে বিশ্বাস নেই। নিশীথ মাথা নিচু করে বলেছিল, সেটাই। আজকাল হয়তো তুই আমাকেও সন্দেহ করিস। হৈমু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর স্বামী যোগেশ ওকে থামিয়ে দেয়। প্লিজ হৈম। বাড়িটা খুব শান্ত হয়ে উঠেছে। চারপাশে কেমন একটা নীরবতা, একটা ভয় কাজ করে গোটা বাড়ি জুড়ে। পুলিশ এসে দুর্ঘটনার জায়গায় মার্ক করে দিয়ে গেছে। কোথায় যেন ঘাপটি মেরে আছে কোনো রহস্য, যেটা সন্ধান করছে অনেকেই। আর ঠিক পরের দিন এমনই একটা পোস্টমর্টম রিপোর্ট এলো, যেটা খুব ভয়ঙ্কর না হলেও মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। কি ছিল ওই রিপোর্টে? এটা খুন নাকি সাধারণ মৃত্যু? বাল্মীকি সকাল সকাল খবরের কাগজটা নিয়ে বসেছিল। সামনের টেবিলে একটা চায়ের কাপ রাখা, সেখান থেকে ধোঁয়া উঠছে। ঠান্ডা জড়ানো ডিসেম্বর। বাড়ির বাগানে গোলাপ গাছগুলো জুড়ে প্রচুর গোলাপ হয়েছে। রাস্তার মোড়ে ফেরিওয়ালার চিৎকার।
হঠাৎ গেটের ওই দিক থেকে একটা চিৎকার ভেসে এলো। বাল্মীকি দা, ও বাল্মীকি দা, এই যে দরজা খোলো। বাল্মীকি উঠে গেল। সমীর, সকাল সকাল যে? তুমি কি আর জানবে যে আজ আমার আসার কথা? গেট খুলে দাও তো আগে। গেট খুলে দুজনেই একসাথে এগিয়ে আসতে লাগলো বাড়ির দিকে। সমীর ঘাড় ঘুরিয়ে বলল, মাসি রোজ রোজ বলছিল মায়ের হাতের ঘি চাই, নাড়ু চাই, সব ব্যাগে করে টেনে এনেছি। আর আমার আমলকি? সে তুমি না বললেও নিয়ে এসেছি। সত্যি রে, খুব চাপ যাচ্ছিল। কতদিন কেস নেই, কিন্তু অফিসে এটা সেটা করে কেটে যাচ্ছিল। মায়ের এতক্ষণে লুচি ভাজা শেষ। গরম গরম লুচি আর ঘুগনি পড়ে প্লেটে। কবজি ডুবিয়ে খেতে খেতে সমীর বলল, কদিন আগে খবরে একটা ঘটনা দেখলাম এখানকার, তুমি যাওনি দেখতে? এক মহিলা বাজার করে ফেরার সময় খুন, এটা বলছিস মেবি? হ্যাঁ, কেউ বলছে বৌমার হাত আছে। মাসি, আর একটু ঘুগনি দাও আমায়। হে ড্রয়িং রুমে বসে ফ্রিজ থেকে ফল বার করছিল সমীর। ঠিক সেই সময় কলিং বেলটা বাজল। দরজা খুলল সমীর। একজন বছর 25-এর বিবাহিত মেয়ে আর পাশের যুবক সম্ভবত তারই স্বামী। এটা কি গোয়েন্দা বাল্মীকি চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। সমীর উপরে উঠে দেখল সিগারেট টানতে টানতে বাল্মীকি একটা বই নেড়ে চেড়ে দেখছে। ডিটেকটিভ বাবু, সিগারেট রাখুন, এবার সারপ্রাইজ আছে। কি সেটা? এটা তোমাকে মানতেই হবে। আমি আসা মানেই তোমার জন্য একটা না একটা কেস আসবে। কেস আসার জন্য তো তোমাকে সমীরের মূর্তি বানিয়ে পুজো করা উচিত গো। সে তুমি যতই আমাকে অসম্মান করো। বাল্মীকি ওর কান টেনে নিচে নেমে এলো। আগন্তুকদের পাশের সোফায় বসে বলল, বলুন মা, দুটো কফি দিয়ে যাবো। কফি দুটো সামনে আসে। মেয়েটি নিল না। খেতে খেতে ছেলেটি বলল, মিতা দেবী মৃত্যুর ঘটনাটা তো জানেন? হ্যাঁ, অবশ্যই। এ হলো আমার স্ত্রী হৈম, মিতা দেবীর একমাত্র মেয়ে। আর আমি যোগেশ। হৈম কিছু বলতে চায় আপনাকে। বাল্মীকি ঠোঁট কামড়ে পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ বলুন। হৈম একটু নড়ে চড়ে বসল। আসলে আমি চাই আপনি এই কেসের তদন্ত করুন। আমি আপনার নাম অনেক শুনেছি। আমার বিশ্বাস আপনি ঠিক এর কুল কিনারা খুঁজে পাবেন। আমার বারবার সন্দেহ হচ্ছে এটা একটা খুন। পুলিশ কি বলছে? আপনি কাল আসুন, রিপোর্টগুলো কাইন্ডলি একটু চেক করুন। পরদিন সকাল সকাল ব্যাগপত্র গোছাতে ব্যস্ত ছিল সমীর। বাল্মীকি ওর ঘরে ঢুকতেই সমীর জোর করে হাসল। আরে আমি তো আসছি, বুঝলে, বাড়ি থেকে ফোন করেছে। বাল্মীকি ওর পাশে বসল। ওর দিকে তাকিয়ে রইল। সমীর আবার ব্যাগ গোছাতে চাইলেও পারল না। কেমন যেন মূর্তির মতো হয়ে রইল। বলল, যাই যাই, কেমন যাই। তুই আসলে 7 দিন থাকিস, এবার? আবার জোর করে হাসল সমীর। এক্সাম আমার ওই যে 7-7 এক্সাম, ওটা তো এসে গেছে। বাল্মীকি হাতের আংটি ঘোরাতে ঘোরাতে বলল, নভেম্বর 7 এক্সাম শেষ। সমীর চিৎকার করে বলল, তা আমি খেলবো না, তুমি কেন ডিটেকটিভ হয়েছো? বাইরে বাইক দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি। বাল্মীকি বাইকে বসে আছে। হঠাৎ সমীর এসে পেছনে বসে। আমরা কি এবার যেতে পারি জাহাপানা? সমীরের খুন, রক্ত ইত্যাদিতে খুব ভয়। কাজেই ও পালানোর বাহানা করছিল। আর বাল্মীকি এটা জেনেই ওর কাছে গিয়েছিল। বাল্মীকি জানে এই সময় সমীর থাকলে ওর অনেক হেল্প হবে। পাস্টরা মর্গে গেল। সমীর যেতে চাইছিল না, তবে বাল্মীকি জোর করাতে শেষ পর্যন্ত যেতেই হলো। ওখানে মৃতদেহের মুখোমুখি হলো বাল্মীকি। সাদা কাপড়ে ঢাকা একটা নিথর শরীর। রিপোর্টটা শোনাতে লাগলো একজন। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন আলাদা করে নেই, কেবল মুখ থুবড়ে পড়ে যাওয়ার জন্য নাকের উপর একটু আঘাত। মৃতদেহ দেখল বাল্মীকি। তারপর তার ব্যবহৃত জিনিসগুলোও দেখল।
খুলে রাখা ছিল গয়না, শাড়ি এবং ব্যাগ। সবকিছু খুঁজেও কোনো সন্দেহজনক কিছু মিলল না। তবে একটা জিনিস দেখে বাল্মীকির চোখ আটকে গেল। গ্লাভস পরে হাতের চুড়ি থেকে তুলে নিল একটা লম্বা চুল। সমীর, প্যাকেট। প্যাকেট বের করলো সমীর। বাল্মীকি ওটা পুড়ে রাখলো তার ভেতর। তারপর পৌঁছে গেল সেই রাস্তার দিকে যেখানে ঘটেছিল ওই ঘটনাটা। ফোন করে নিয়েছে এরই মধ্যে পুলিশ অফিসার মিস্টার তথাগত সিংহ রায়কে। স্যার, কেসটার কদ্দূর কি এগুলো? তুমি যখন এসেছো তখন কতদূর কি করতে পারো দেখি। তবে বাল্মীকি, একটা কথা বলি শোনো, যখন যেটা দরকার তখন সেটা বলো। থ্যাঙ্কস স্যার। অনেকক্ষণ ধরে কিসব পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো বাল্মীকি। ওকে দূর থেকে দেখতে লাগলো সমীর। তারপর বলল, চ। সামনেই বাড়িটা। চারপাশটা বেশ বাগান দিয়ে ঘেরা। কেমন যেন একটা শুনশান নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। গেট পেরিয়ে যেতেই একটা জায়গায় থেমে গেল বাল্মীকি। সমীরও তাই করল। তারপর খুব ধীরে ধীরে বাল্মীকি এগিয়ে যেতে লাগলো ওই দিকে। দেখলো বাড়ির মেইন দরজার একপাশে ঝাঁকড়া গাছটার তলায় কেউ দাঁড়িয়ে আছে। তার পরনে একটা হলুদ শাড়ি। হ্যাঁ, কিন্তু এখানে সবাই এখন প্রায় আমাকে সন্দেহ করতে শুরু করেছে। একটা নারী কণ্ঠ। বাল্মীকি দাঁড়িয়ে শুনছিল। ঠিক এমন সময় দরজার দিক থেকে কেউ ডেকে বলল, ফুলকি, কই তুমি? অর্থাৎ সেই হলো ফুলকি। আবার সে তড়াক করে ঘুরে দাঁড়ালো। সামনে অচেনা দুজনকে দেখতে পেয়ে বেশ চমকে উঠল। সেই সাথে সেই যুবক, অর্থাৎ এই বাড়ির একমাত্র ছেলে নিশীথ, কারণ তার পরনে সাদা মার্কিন কাপড় দেখেই সেটা বোঝা যাচ্ছে। বাল্মীকি তাড়াতাড়ি করেই নিজের পরিচয় দিল। নমস্কার, আমি বাল্মীকি চ্যাটার্জি। আসলে আপনার... হ্যাঁ, হৈম আমাকে বলেছে। আসুন, ভেতরে আসুন। বাল্মীকি আর সমীর ওদের সাথেই ভেতরে গেল। নিশীথের সাথে ওর স্ত্রী ওদের সামনে সামনে যেতে লাগলো। একবার ফুলকি পিছনে ঘুরে দেখেই স্বামীর কানের কাছে বিরক্তি নিয়ে বলল, আবার ছোট্ট একটা ব্যাপার নিয়ে বাড়িতে গোয়েন্দা ডেকেছে, আমি বরং জেলে চলে যাই। কথাটা বাল্মীকির কানে পৌঁছালো। ভেতরে ওদের বসার ঘরে সোফায় বসতে দেওয়া হলো। বাড়ি থেকে বেরোতেই বাল্মীকি বলল, ওই রিক্সাওয়ালার কাছে একবার যেতে হবে, বুঝলি? ঠিক তখনই বাড়ির ভেতরেই একটা যুবককে আসতে দেখলো ওরা। যুবকের বয়স আন্দাজ 23 কি 24 হবে। ধবধবে ফর্সা গায়ের রং, খুব সামান্যই দাড়ি গালে, 5.5 ফিট লম্বা, পরনে ফুল হাতা গেঞ্জি আর জিন্স, পায়ে স্লিপার জুতো, গোল গোল কালো চোখের ওপর জোড়া ভ্রু। বিশেষ কিছু লক্ষণ এক একটি মানুষের এমনভাবেই থেকে যায় যাদের দিকে প্রত্যেকেরই নজর চলে যায়। এই ছেলেটাও ঠিক তেমনই, যে কারোর নজর যাবে ওর দিকে। বাল্মীকি আর সমীরকে পেরিয়ে গেল। বাল্মীকি মাথায় হেলমেট দিতে দিতে দেখল নিশীথ এসে দাঁড়িয়েছে বাইরে, আর ও হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। বাল্মীকি আর সমীর না চাইতেই এই দৃশ্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছিল, কারণ নিশীথকে দেখে মনে হচ্ছে ও এমন কাউকে দেখছে যাকে ও বহু দিন দেখেনি। এমনই ভূত দেখার মতো দৃষ্টি। বেরিয়ে এসছে ফুলকিও। বিস্মিত হয়ে বলল, কে ও? জোরপূর্বক যেন হাসল নিশীথ। আরে এ যখন আমি পড়াশোনা করার জন্য কলকাতা গিয়েছিলাম তখন ওদের বাড়িতেই ভাড়া থাকতাম। ও পারু, সরি, ও আদিদেব কর্মকার। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে ওদের বাড়িতেই ভাড়া ছিল নিশীথ। যুবক শান্ত কণ্ঠে বলল, নিশীথদা, আমি ওই পাশের বাড়িতে কাল এসেছি। আমি জানতাম না তুমি এখানে থাকো। বাড়ির মালিককে গল্প করতে শুনলাম, আমার মনে হলো তুমিও হতে পারো, তাই দেখতে এলাম। তোমার মায়ের খুন হয়েছে জেনে কষ্ট পেয়েছি। তোমরা কেমন আছো নিশীথদা? বাল্মীকি আর সমীর রাস্তায় নামল।
বাইক স্পিড দিতেই সমীর বলল, বাড়ি তো এবার নাকি? না, একটা জায়গায় যেতে হবে, কোথায়? সেটা সারপ্রাইজ। কোথায় যাবে বাল্মীকি? একটা মফস্বল এলাকায় গিয়ে ঢুকলো সে। বাইক আর এগোবে না। পাশের শিলিগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া মহানন্দা। সমীর নদীর দিকে তাকিয়ে বলল, তোমরা শহুরে লোকেরা গ্রামের লোকেদের দেখলে কেমন নাটক করো, তারা হ্যানা তারা ত্যানা, কিন্তু বিশ্বাস করো গ্রামের লোকেরা নদীকে মায়ের মতো দেয়। তোমরা বাড়ির সমস্ত আবর্জনা কেমন নদীর ওপর ফেলে নর্দমা তৈরি করছো, নদীর শ্বাস নিতেও তো কষ্ট হয়। ঠিক তখনই একজন যুবক বাইক দাঁড় করিয়ে একটার পর একটা আবর্জনার প্যাকেট নদীর উপর ফেলতে লাগলো। বাল্মীকি হেসে বলল, দাদা, এত বড় বড় বাড়ি করেছেন, আবর্জনা রাখার জায়গা নেই বুঝি? যদি সেগুলো ফেলার জন্য নদী দরকার হয় তাহলে নদীর ধারে বাড়ি করুন। যুবক বিরক্ত কণ্ঠে বলল, আপনার তাতে কি মশাই? কেন, নদী আপনার বাপের সম্পত্তি নাকি যে ইচ্ছে মতো আবর্জনা ফেলতে আসবেন? ছেলেটি হাত উঁচিয়ে এগিয়ে আসতেই বাল্মীকি নিজের কার্ড বের করল। বাল্মীকির মুখে তখন একটা কুটিল হাসি। সমীর, একটু আগেই যে নাম্বারটা থেকে ফোন এসেছিল ওটাই থানার ওসির নাম্বার, কল কর তো দেখি। সমীর বাল্মীকির বুক পকেট থেকে ফোন বের করতেই যুবক কাঁদো কাঁদো হয়ে বলল, মাফ করবেন মশাই। বাল্মীকি আই কার্ডটা রাখতে রাখতে বলল, কেন এমন করো তোমরা? কয়েক বছর পরে এমন হলে নদী শুকিয়ে সব নর্দমা হয়ে যাবে। যাও, বাকিদেরও গিয়ে সাবধান করবে। বাল্মীকি যেতে যেতে বলল, সত্যি বলেছিস, আমরা বড্ড অত্যাচার করি প্রকৃতির উপর। সমীর ফিক করে হাসল। তবে তুমি আজ লোকটাকে দারুণ দিয়েছো বাল্মীকিদা, লোকটার ভাবভঙ্গি বদলে যাওয়া দেখছিলাম। আচ্ছা, এখানে কার বাড়ি যাবে তুমি? মিতা দেবী যে রিক্সায় করে সেদিন গিয়েছিলেন তার চালক এখানেই থাকে। মাঠের শেষে সরু রাস্তা। বাইক পাশেই রেখে তার 3টে বাড়ির পর একটা বাড়িতে এসে পৌঁছায় ওরা। নিচটা পাকা করা টিনের বাড়ি, সামনে সুপারি গাছের সারি। শালিক পাখিরা একপাশে কিচকিচ আওয়াজ তুলে একটা বড় ডেউয়া ফল খাচ্ছিল। এটা কি কৃষ্ণ রায়ের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা? বলো, থানা থেকে এসেছি, কিছু কথা জানার ছিল। একটা লম্বা বারান্দায় বসতে দেওয়া হলো ওদের। মুহূর্তেই চলে এলো চা এবং বিস্কিট। মেয়েটার সরলতা দেখে না বলতে ইচ্ছে করছিল না দুজনেরই। ওরা খেতে খেতেই আসল লোকটি সেখানে উপস্থিত হলেন। স্যার, আপনারা? বাল্মীকি লোকটাকে ভালো করে দেখছিল। লোকটার বয়স 50-এর ওপর হবে। চ্যাপ্টা নাক, চ্যাপ্টা ভ্রু, মাথায় টাক, থুতনির ওপর কিঞ্চিত ছাগলের মতো দাড়ি। সামান্য কিছু ইনভেস্টিগেশন ছিল। বলুন, কি ব্যাপারে? সেদিন মিতা দেবী আপনার রিক্সা ওঠার পর থেকে কি কি ঘটেছিল এইসব। উনি উঠলেন, তার একটু পর আর একটা মহিলা উঠলেন। আমি জানি না মহিলা কে, তবে খুব ঘনিষ্ঠ হয়েছিল দুজনের কথাবার্তা। আচ্ছা, কি কথা হয়েছিল কিছু বলতে পারবেন? রিক্সা চালক ভাবতে লাগলো, তারপর বলল, হ্যাঁ, মনে হয় বলছিল, ওই অজানা মেয়েটি বলছিল। আপনি কেমন আছেন? আপনি আমায় না চিনলেও আমি আপনাকে চিনি। মায়ের সাথে অনেক আগে গিয়েছিলাম। সেই অজানা মেয়েটির নাম বলছিল শিউলি। তারপর শিউলি ম্যাডামকে পান খেতে দিলেন। ম্যাডাম পান খেতে খুব ভালোবাসেন, খেলেন উনি। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ ওই 13 নম্বর গলিতে নেমে গেলেন। ধন্যবাদ আপনাকে। তারপর বাড়ি ফিরে আসে ওরা। ফিরেই সোফায় গা এলিয়ে দেয় সমীর। আমার মাথা ব্যথা করছে। মাসি, প্লিজ একটু চা করো না গো। তোমার ছেলেকে তুমি কেন গোয়েন্দা করলে? তার সাথে আমাকেও তো যন্ত্রণা সইতে হচ্ছে। বাল্মীকি আর ও ফ্রেশ হয়ে এসে বসতেই বাল্মীকির মা চা কচুরি নিয়ে হাজির। তারপর বলতো কতর কি হলো? বাল্মীকি কচুরি খেতে খেতে হাসল। হ্যাঁ, আমি তো ধোঁয়াশার মধ্যে আছি, আপনার গুণধর পুত্রই বলতে পারবেন।
রাতে হৈমতির বাড়ির উদ্দেশ্যে যেতে হলো। বাড়িতে যেতেই হৈম একটা রিপোর্ট দেখালো। এটা দেখুন, এটা আমি ওই বাড়িতে দেইনি। ওদের ওপর আমার কোনো ভরসা নেই। রিপোর্ট পড়তে পড়তে চমকে গেল বাল্মীকি। MZ100? হ্যাঁ, ডক্টরের থেকে আমি এর ব্যাপারে অনেক কিছু জেনেও নিয়েছি। বাল্মীকি ওর দিকে তাকালো। হ্যাঁ, এটা কতগুলো ভারতীয় গাছগাছড়ার মারাত্মক বিষ থেকে তৈরি। এটা খাওয়ার পর একটা মানুষের 5 থেকে 7 মিনিটের মধ্যেই মৃত্যু হবে। এর কোনো স্বাদ নেই, মৃত্যুর আগে অবধি কোনো যন্ত্রণা হবে না, কেবল মুখটা হালকা ঝাঁঝালো লাগতে পারে। হৈম মন দিয়ে শুনছিল, ওর চোখের কোণায় জল। মায়ের সাথে কেন কেউ এমন করলো? আচ্ছা হৈম দেবী, আপনি কি শিউলি নামের কাউকে চেনেন? হৈম ভেবে বলল, চেনা জানা লোকজনদের মধ্যে তো ওই নামে কেউ নেই। ও, তাহলে আজ আসি। বাল্মীকি উঠতে যাবে, ঠিক তখনই হৈম ওকে আটকে দিল। 1 মিনিট, আমি শিউলি নামের একজনকে চিনি। সে কে? আমার বাবার বন্ধুর মেয়ে। তবে মায়ের ব্যাপারে একটা কথা শোনা গিয়েছিল, এখন যদিও কথাটা বলা দরকার। আসলে বাবার বন্ধু অর্থাৎ আশিস কাকুর সঙ্গে মায়ের সম্পর্ক ছিল। তারপর বাবার সাথে মায়ের বিয়ে হলো। মা আশিস কাকুকে মনে না রাখলেও আশিস কাকু মাকে মনে রাখতেন। এখানে শিউলি কিভাবে এলো? বাবা মায়ের বিয়ের কয়েক বছর পরেই আশিস কাকু আর সরলা আন্টির বিয়ে হয়। ওদের মেয়ে ছিল শিউলি। বার কয়েক এসেও ছিল আমাদের বাড়িতে। কয়েক বছর আগে সরলা আন্টি জানতে পারে যে আশিস কাকুর মনে এখনো মায়ের নামটাই উজ্জ্বল করছে। ব্যাপারটা কেমন একটা জট পাকিয়ে উঠেছে। বাল্মীকি শুনতে শুনতে দিশেহারা হয়ে গেল। তবে হৈমুর পরের কথাটাও বেশ অদ্ভুত। ও বলল, আমার বৌদি ফুলকির কেমন যেন আত্মীয় হয় এই অনাথ সৃষ্টি মহিলা অর্থাৎ সরলা আন্টি। শুনেছি খুব গলায় গলায় ভাব। কেবল বাড়িতে আসতে পারেন নয় মহিলা, তবে বৌদি যায় ওখানে। বেরিয়ে যেতে যেতে রাত 9টা হলো। কুয়াশা ঘেরা রাস্তা। বাইকে বসেই সমীর বলল, আমার কাছে একটা ব্যাপার ক্লিয়ার হলো জানো তো। কি বলতো? বাল্মীকি দা, MZ100 খাওয়ার 5-7 মিনিটের মধ্যেই ব্যক্তিটির মৃত্যু হয়েছে। হ্যাঁ হয়। যদি তাই হয় তাহলে রিকশায় বসেই সেটা খেয়েছিলেন মিতা দেবী। বাল্মীকি গাড়ির গতি থামিয়ে বলল, হ্যাঁ, সে তো অবশ্যই। রাতের শিলিগুড়ি। একটা নেপালি মোমো কাউন্টার দাঁড়িয়ে আছে রাস্তার কোনায়। ধোঁয়া ওঠা মোমো নিয়ে গোল টেবিলে বসলো ওরা দুজন। দু একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে রাস্তা ধরে। মোমোতে কামড় দিতে দিতে আনমনা হয়ে গেল বাল্মীকি। হ্যাঁ বল, কি বলছিলি তারপর? সমীর একটু ভেবে নিয়ে বলল, রিকশা চালক বলল ওই অজ্ঞাত মেয়েটা মিতা দেবীকে পান খেতে দিয়েছিল, অর্থাৎ সেই পানের সাথেই একমাত্র MZ100 মেশানোর কথা। আর সেই ঘোমটা দেওয়া মেয়েটির কাজ এটা। মিতা দেবী নিশ্চয়ই নিজের খাবারের সাথে এই বিষ মেখে আনবেন না। তুই একটা দারুণ পয়েন্ট ধরেছিস, আমার মাথায় এটা আসেনি। হ্যাঁ, আর ওই অজ্ঞাত মেয়েটির থেকে পান ছাড়া কিছুই খাননি মিতা দেবী। এবার তোমাকে শিউলির কাছে অবধি পৌঁছতে হবে বাল্মীকিদা। ওরা কি শিউলির নাগাল আদৌ পাবে? কিভাবে মিতা দেবীর খাবারে MZ100 এলো? বলে দেওয়া ঠিকানায় যেতেই দেখা মিলল সরলা সেন ও আশিস সেনের। সরলা দেবী বেশ মেজাজি কণ্ঠে বললেন, ওই বাড়ির ঝামেলা এই বাড়িতে অব্দি নিয়ে আসা আমার একদম পছন্দ নয়। মিতা বৌদিকে আমার কোনোদিনই পছন্দ ছিল না। ওর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বলেই মৃত্যু হয়েছে। বাল্মীকি মৃদু হাসল। আমাদের এত সমস্যা নেই এসব নিয়ে। পাপের ঘরে আর পুণ্যের ঘরে মাপতে আসেনি। আপনার মেয়ের ঠিকানাটা দিন, থানা থেকে পারমিশন নিয়ে আমরা কাজ করছি। অযথা বিব্রত হবেন না। দোষ না করলে কাউকে ভয় পেতে হবে না। শিলিগুড়ি টাউন পেরিয়ে সেবক রোডের একটা মাঝারি মাপের কমপ্লেক্সে 3টে রুমের শিউলির সংসার।
কলিং বেল টিপতেই কাজের মেয়ে দরজা খুলে দিল। আসুন। বাল্মীকির একটা ফোন আসতে একটু বেরিয়ে কথা বলতে লাগলো। সমীর ভেতরে ঢুকতে ঢুকতে শুনছিল ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে আসছে। আর বলিস না ফুলকি, বড্ড বিরক্ত লাগছে এইসব ঝামেলা। নিশীথ ফুলকি বসেছিল। আদিদেব চা করে নিয়ে ওদের মাঝে বসে। আদিদেব আসার পর ওকে এ বাড়িতেই রাখা হয়েছে। এই খারাপ সময়ে ছেলেটা থাকাতে ওদের খুব হেল্প হচ্ছে। অন্যদিকে অপমৃত্যু হওয়াতে শ্রাদ্ধ শান্তি মিটে গিয়েছে একটু তাড়াতাড়ি। সেই সময় আদিদেব সত্যিই ওদের খুব কাজে এসেছে। ছেলেটা খুব দৌড়াচ্ছে। নিশীথ খুব আপসেট ছিল। ওর বেশিরভাগ দায়িত্ব পালন করেছে আদিদেব ওরফে আদি। এই কদিনে ওরা খুব বন্ধু হয়ে গিয়েছে। আদির খবর জানা গিয়েছে ও বাইরে পড়াশোনা শেষ করে বিশ্রাম করছে। এরপর ওকে জয়েন করতে হবে লন্ডনের কোনো এক কোম্পানির কাজে। এখানে দার্জিলিংয়ে এসেছিল। ফেরার পথে শিলিগুড়ির একটা শান্ত মফস্বল জায়গায় ঘর ভাড়া নিয়েছিল কয়েকদিনের জন্য, একটু একা কাটাবে বলে। আদি চায়ে চুমুক দেয়, বলল, তা বৌদি, তোমার আর দাদার প্রেম নাকি সম্বন্ধ করে বিয়ে? প্রশ্ন শুনে কেমন থমকে গেল নিশীথ। কেমন যেন একটু ভীত লাগছে ওকে। তবুও নিজেকে খানিক সামলে নিয়ে চা খেতে লাগলো। বছর 4 আগে। বলেই ফুলকি হাসলো। আদি কিছু একটা মিলিয়ে বলল, তারপর ঘটনাটা বলো। ফুলকি নিশীথের দিকে তাকিয়ে ওর হাতটা ধরল। দৃশ্যটা কেমন অন্যভাবে দেখছিল আদি, আর আদির দিকে তাকিয়ে আছে নিশীথ। ফুলকি আবার হাসল। 3 মাসের প্রেম। একবার তো কলেজ থেকে বাড়ি এসেছিল নিশীথ। বাসে ওর সাথে আমার দেখা। সেই আমার প্রথম প্রেম। আর নিশীথেরও। নিশীথদারও প্রথম প্রেম? নিশীথের দিকেই তাকিয়ে বলল আদি। নিশীথ কিছু বলতে পারল না। ফুলকি আর একটু উত্তেজনা মিশিয়ে বলল, হ্যাঁ তো, এর আগে ও কেবল পড়াশোনা নিয়েই থাকতো। তখন তোর বাবা খুব অসুস্থ। হুট করেই তাই আমাদের বিয়ে করে নিতে হলো। সংসার করতে করতেই ও পড়েছে আর তারপরই চাকরি করেছে। আমরা অনেক কষ্ট করে চালিয়েছি। গল্পটা শেষ করতে করতে রাত অনেকটা হয়ে যায়। বিচিত্রা ফুলের মন মাতানো গন্ধ ঘুরে বেড়াতে লাগে ঘর থেকে ঘরে। ফুলকি দেখে আদির চোখ চিকচিক করছে। ফুলকি অবাক হয়ে বলল, কাঁদছো নাকি? আদির চোখের জল মুছে ফেলে, বলে, ওই আমারও বড্ড অতীত মনে পড়ছে। আচ্ছা, ভালোবাসা কেন সবার ভাগ্যে পাওয়া থাকে না? তোমার কষ্টের অতীত আছে? বলতে তো পারো একটু, বললে মনটাও একটু শান্ত হবে। হাসলো একটু আদি। জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, অনেক দিন তাকে দেখিনি। কতগুলো বছর চোখের খিদে একবার ওকে দেখব বলে। ভালোবাসা অনেক নিষ্ঠুর ফুলকি বৌদি। আদি বেরিয়ে যায়। ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। মাথার উপর এক ঝাঁক তারা। ডিসেম্বরের শহর। কুয়াশার আস্তরণে ঢেকে গেছে গোটা পৃথিবীটা। কখন যেন পাশে এসে দাঁড়ায় নিশীথ। তুই এখনো তাকে মনে রেখেছিস? ভুলে কবে গেলাম যে মনে রাখতে হবে আলাদা করে? প্রত্যেক আনন্দের দিনে ওর জন্য মন কেঁদেছে। প্রত্যেকটা খারাপ মুহূর্তে ওর হাত দুটো একবার ধরতে ইচ্ছে করেছে। কিছু ভালোবাসা মানুষকে আজীবন এভাবে কুড়ে কুড়ে খায়। বাল্মীকি আর সমীর বসে পাশাপাশি। ওদের অন্যদিকে বসে আছে শিউলি। বেশ সাজগোজ করে মেয়েটা। মাথায় বাদামি চুল, চোখে গাঢ় করে কাজল, লাল ঠোঁট, পরনে বেগুনি আর সবুজের টপ এবং স্কার্ট। কথাগুলো শুনে চমকে উঠেছিল শিউলি। শাড়ি পরা মহিলা, আর সেটা আমি। বিয়ের পর কটা শাড়ি পরেছি গুনে বলে দিতে পারবো। আর আমার কোনো শাড়ি নেই। আমরা একবার ঘরটা সার্চ করব, বিশেষ দরকার আছে। বলতে বলতে উঠে দাঁড়ালো বাল্মীকি। দুটো ঘর পরপর। শিউলি বিরক্ত হয়ে বলল,
এগুলোকে অসভ্যতা বলে। আমরা কি আপনার শাড়ি খুলতে চাইছি? রাগী কণ্ঠে এবার কথাটা বলে বাল্মীকি, তারপর এগিয়ে গেল। ঘরের চারদিকে খোঁজাখুঁজি চলছে। সমীর হঠাৎ দুটো চেয়ারের মাঝে আটকে রাখা কিছু দেখে ওপরের চেয়ারটা টেনে তুলল। একটা লাল সিল্কের শাড়ি। ওটা আমার কাজের মেয়ের শাড়ি। কালকে ওটাতে ডাল পড়ে গিয়েছিল, তাই জন্য আমার ড্রেসটা পরেও গিয়েছিল। আজকে এসেও কেচে বাড়ি নিয়ে যাবে। শিউলি এইসব বক্তব্য রাখছিল। হ্যাঁ, শাড়ির একটা জায়গায় ডালের দাগ আছে। বাল্মীকি প্যাকেট বার করলো। সমীর, ওরা এখানে দে। এদিক সেদিক খুঁজে আর কিছুই পেল না ওরা। বাল্মীকি দেখল শিউলি ইতস্তত হয়ে এদিক সেদিক ঘুরছে। বাল্মীকি থেমে গিয়ে বলল, 12 ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? আমি শুনেছি আপনি ওই দিন বাড়িতে ছিলেন না। আসলে শিউলির সাথে কথা বলবার আগে শিউলির কাজের মেয়েটার সাথে কথা বলেছিল বাল্মীকি, যে দুবেলা রাঁধতে আসে। রাতের খাবার অর্থাৎ সন্ধেবেলা রাঁধতে আসে মেয়েটা। ওর থেকেই জানা গিয়েছিল সেদিন বাড়িতে ছিল না শিউলি, কোথাও বেরোনোর তাড়া ছিল ওর। শিউলি নিজেকে সংবরণ করে বলল, ওই দিন 12 ডিসেম্বর আমার হাজবেন্ডের কলিগের মানে বিষ্ণুর মেয়ের জন্মদিন ছিল, তো আমি ওখানেই ছিলাম, মানে ফাটা পুকুরে গিয়েছিলাম। ফেরার সময় শিউলির রাগী মুখের দিকে তাকিয়ে বাল্মীকি হেসে ফেলল। সরি ম্যাডাম, প্লিজ একটু গুছিয়ে নেবেন। ফেরার পর সমীর খেতে বসে বলল, আজ আমরা পৌঁছানোর সময় ফুলকির সাথে কথা বলছিল শিউলি। তুই নিশ্চিত? হ্যাঁ, ফুলকির নাম ধরে বলছিল তো কলে। তুমি পেছনে ছিলে, আমি শুনেছি। থানায় ফোন করেছিল বাল্মীকি। স্যার, 2 নম্বরে কল হিস্ট্রি আমার দরকার, কাইন্ডলি একটু হেল্প করুন। কল কাটতেই সমীর বলছিল, আচ্ছা বাল্মীকি দা, MZ-100 এই মেডিসিনটা খুব রেয়ার, তাই না? তবে তো এটা যেখানে পাওয়া যায় ওখানে গিয়ে খোঁজ করলেই তো একটা সমাধান মিলবে। কে এটা করেছে সেটা অন্তত বুঝতে পারবে। বাল্মীকি কলম আর খাতাটা রেখে এক চিলতে হাসল। আমি সেটাও ভেবেছি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে MZ ক্যাপসুলটা নিয়ে। এটা গোপনে তৈরি হয়। এই ক্যাপসুল নেশার কাজে ব্যবহৃত হয়, তবে এটা 10 ভাগের 1 ভাগ করে নিয়ে নেশা করা হয়, লাইক ধুতুরার ফল টাইপ নেশা। কিন্তু এটা পুরোটা একেবারে খেলে সে মারা যাবে। এটা খুব গোপনে বিক্রি হয়, যে এটা কিনছে তাকে বেশ টাকাওয়ালাও হতে হবে। এর দাম অনেক, একটা ক্যাপসুল অন্তত 10,000 তো হবেই। আর এটা যে কোনো মেডিসিনের দোকানে পাওয়া যায় না। যে কেউ কিনতে গেলে তার ডিটেলস থেকে যাবে। এই ক্যাপসুল দিয়ে লাস্ট 3 বছরে 2টো সুইসাইড কেসও হয়েছে। তুমি যাকে ভালোবাসো, নানির ঘরে বাসবে বাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। ভোরবেলা একটা মৃদু কণ্ঠে গান গোটা বাড়িটাকে অল্প অল্প করে জাগিয়ে তুলছিল। ঘুম ভেঙে বিছানায় উঠে বসে ফুলকি। গানটা মন দিয়ে শুনতে লাগলো। উঠে আলতো পায়ে ছাদে এসে দাঁড়ায় নিশীথ। ভোরের কুয়াশা মেঘে গায়ের শাল জড়িয়ে গানটা গাইছে আদিদেব। ওর আওয়াজ পেতেই ঘুরে দাঁড়ায়। আজ আমি চলে যাচ্ছি নিশীথ দা। নিশীথ চমকে উঠল। চলে যাবি? আর একটু থেকে গেলে হয় না? তাচ্ছিল্যের হাসি হাসল আদি। না গো, সবাই সবার মতো ভালো থাকুক, লোকের জীবনে বোঝা হয়ে লাভ আছে? বাল্মীকি আর সমীর যখন নিশীথের বাড়ি পৌঁছালো তখন ওখানে ব্যস্ততা সবার মধ্যে, কারণ হঠাৎ করেই চলে যাচ্ছে আদি। সত্যি বলতে ফুলকি আর নিশীথের ওর উপর খুব আস্থা জন্মেছিল। ও যেন এই বাড়ির হাসি ফিরিয়ে এনেছে। তো এইসবের মধ্যেই ফুলকিকে একটু সময়ও দিতে হলো। ফুলকি বসেই বলল, কতদূর হলো আপনাদের কাজ? বাল্মীকি স্মিত হাস্যে বললেন,
আপনাদের যেদিন আর জ্বালাতে আসবো না সেদিন ভেবে নেবেন আমাদের আর কোনো সমস্যা নেই। বাল্মীকি একটু সময় নিয়ে ফুলকির দিকে তাকালো। আপনার সাথে দেখছি ওই শিউলি দেবীর খুব ভাব, বেশ ভালো সম্পর্ক। বাঁকা চোখে তাকালো ফুলকি, তারপর নিজেকে শান্ত করে বলল, হ্যাঁ, না মানে কেন বলুন তো? আপনার নাম্বার থেকে বা তার নাম্বার থেকে বার কয়েক কল যাওয়া আসা হয়। ও তো আমার স্কুল ফ্রেন্ড, ওর সাথে কথা হবে না কেন? 12 ডিসেম্বর সন্ধে 7টার দিকে দুজনের 20 মিনিট কথা হয়েছে, তারপর আবার 8টার দিকে কথা। আচ্ছা, এর মাঝে আপনার শাশুড়ির মৃত্যু। স্ট্রেঞ্জ। মৃত্যুর খবর পেয়েই তাকেই আগে কল করলেন। ফুলকি ঢোক গিলেই নিজেকে ঠিক করার চেষ্টা করছিল, তারপর শান্ত কণ্ঠে বলল, আর সেই দিন তো আরও অনেককেই ফোন করেছিলাম, প্রথমেই তাকে কেন মনে পড়ল? কারণ ওর সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, আর ও বলছিল ও নাকি খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখেছিল, কারোর মৃত্যু বা আর কিছু। তাই এই বাজে খবরটা আসতেই ওকে বলেছিলাম। তবে মাকে দেখার পরই বাল্মীকি আর সমীর বেরোনোর সময় দেখল দরজার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে ছেলেটা, অর্থাৎ আদি। ও যেন এদিকেই উঁকি মারছিল এতক্ষণ। বাল্মীকি বেরোতেই হক চকিয়ে গেল। আসলে আমি ভাবলাম আপনাদের দেখে আসি, জল খাবার দেব কিনা। আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আপনি মনে হয় খুব চিন্তিত। হ্যাঁ, আসলে এরা খুব ভেঙে পড়ছেন। চলুন, জল খাবার খাবেন। তাহলে আপনার ঘরে বসি? হ্যাঁ, অবশ্যই। সমীর বুঝল না তার ঘরেই কেন বসতে হবে বাল্মীকিকে। ওদের নিজের ঘরেই বসতে দিয়ে ছেলেটি জলখাবার নিয়ে আসতে গেল। বাল্মীকি সমীরের দিকে তাকালো। তুই একটু দরজার সামনে গিয়ে দাঁড়া, কেউ আসছে কিনা দেখবি। সমীর কিছু জিজ্ঞেস করার আগেই ভাবল বাল্মীকি তা অযথা কিছুই করেন না, তাই দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলো বাইরের দিকে। বাল্মীকি কিছুক্ষণ ধরে কি দেখলো না দেখলো সমীর জানে না, তবে বাল্মীকি কিছু যেন একটা প্যাকেটে ভরে নিল, তার শব্দ পেল। আপনাদের জল খাবার। বলতে বলতে আদি এসে পৌঁছালো, তারপর ভেতর দিকে কিছু একটা দেখেই চমকে উঠল। কি হচ্ছে? সমীর চমকে উঠল, তবে কি দেখে ফেললো আদিদেব? সমীর ভীতু চোখে তাকালো ভেতরে, আরও নিজেও অবাক হলো, কারণ ওখানে বাল্মীকি মাথায় হাত দিয়ে বসে আছে। আমার মাথাটা খুব ব্যথা করছে। কি হলো আপনার? বলতে বলতে ছুটে এলো আদি। বাল্মীকি উঠে দাঁড়ালো। আসলে অত্যধিক বাইক রাইডিং করার জন্য মাইগ্রেশনের ব্যথাটা আছে আমার, আর থাকতে পারছি না। হ্যাঁ, আজ আসি। বিস্মিত হলো আদি। চা তো খেয়ে যান। আবার দেখা হলে সেদিন খাবো। হ্যাঁ, আজ আসি। বলতে বলতে বাইরের দিকে তাকায় বাল্মীকি। সমীরও ওর সাথে চলে যেতে লাগলো। বাইরে এসে সমীর বলল, তুমি তো বাইক চালাতে পারবে না, এখনই মনে হয় মাথাটা খুলে পড়বে। একটা অটো ডেকে আনি? বাল্মীকি বাইক ঘুরিয়ে ফিক করে হাসলো। তার আগে তোর ব্রেনের ডাক্তার দেখাবো। একটা ডিটেকটিভের সাথে থাকার কোনো যোগ্যতাই তোর নেই। গাড়িটা বাইরে বেরোতেই সমীর হেসে ফেলল। আমি কি আর জানতাম তুমিও আজকাল স্টার জলসার সিরিয়াল থেকে ইন্সপায়ার্ড হতে শুরু করেছো। বাল্মীকি দুপুরের সময় জানালার পাশে বসে খাতা আর কলম নিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু লিখছিল। হঠাৎ ওর জানলার কাছে কি একটা যেন টপ করে পড়ল, একটা ভাঁজ করা চিরকুট। হাতে নিয়ে বারান্দায় ছুটে এলো। কোনো দিকে কাউকে দেখতে পেল না ও। সমীর বাইরের বাগানে ওর কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। সমীর, তুই কাউকে দেখেছিস বাড়ির চারদিকে? ওপরের দিকে তাকালো সমীর। কই না তো। ঘরে ঢুকে চিরকুট খুলতে লাগলো বাল্মীকির। ওর মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন। কি লেখা থাকতে পারে এখানে? চিরকুটে লেখা, এবার আপনার জিত হলো না, জিততেই হবে সব কেসে, এমন তো নয়। লাইনটা বার কয়েক পড়ল বাল্মীকি। কে বলতে পারে এমন?
অর্থাৎ ও যে ইনভেস্টিগেশন করছে এটা নিয়েই খোঁজা মেরেছে কেউ। আর এটা স্বয়ং আসামি ছাড়া আর কী বা হতে পারে? শাড়িটা টেস্ট করার পর এমন কোনো রিপোর্ট এলো না যে সেই তথ্য অনুযায়ী শিউলিকে এর সাথে যুক্ত বলা যেতে পারে। সেই শাড়ির মধ্যে মিতা দেবীর কোনো রকম সংযোগ লক্ষ্য করা গেল না। ট্রেস করার পরেও ধরা পড়েনি এমন কোনো স্পর্শের দাগ। ধোয়া হয়ে গেলে অবশ্য দাগ না থাকারই কথা। সমীর ঘরে ঢুকে দেখল বাল্মীকি চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। কাছে এসে ডাকলো। বাল্মীকি উঠতেই কফি দিল। নাও খেতে থাকো, বুদ্ধির উদয় হবে। কাপে চুমুক দিয়ে ভারী কণ্ঠে বাল্মীকি বলল, এমন কোনো তথ্য পাচ্ছি না যেটা স্ট্রং হবে আমার ইনভেস্টিগেশনের কাছে। ওয়েট করে যাও, ওয়েট করে যাও। সব রহস্যের সমাধান খুব তাড়াতাড়ি তো হয় না। এর আগেও তো লালবেলি সাসপেন্স খুলতে তোমার মাস চারেক লেগেছিল। এত অধৈর্য হলে হবে? সমীরের কথায় বাল্মীকি শান্ত হলো। শোন, আমাদের একটু বেরোতে হবে, আরো কিছু দরকার আছে ওই বাড়িতে। মিতা দেবীর ঘরটা সার্চ করে দেখা হয়নি। আসলে বাড়িতে ওদের এত কিছু চলছিল, আলাদা করে যন্ত্রণা দিতে চাইনি। চা। স্টেশনের দিকে যেতে যেতে আদি বাইরের দিকে তাকায়। বৌদিকে তুমি খুব ভালোবাসো, তাই না নিষিদ্ধা? ড্রাইভ করছিল নিশীথ। মায়ের শ্রাদ্ধে মাথা ন্যাড়া করা হয়েছে বলে একটা টুপি ওর মাথায়। ওর পাশের সিটে আদি। আর আন্টিকে? মাকেও ভালোবাসি। বাবার প্রতিও যেমন টান ছিল, মায়ের প্রতিও তাই। তারপর দিদি, জিজু এরা তো আছেই। সবাইকে নিয়েই আমার পরিবার। হ্যাঁ, আমি জানতাম। আমাদের যখন একসাথে থাকা হতো কলকাতায়, তুমি বারবার বাড়ির কথা বলতে। নিশীথের কণ্ঠ ভিজে এলো। তবে লাস্ট কয়েকটা দিন মায়ের সাথে ভালো ব্যবহার করিনি। হ্যাঁ, ওই দোকানের জন্য তো। হ্যাঁ আদি, মাকে বলেছিলাম লিখে দিতে, কারণ ছিল। আসলে আমি দোকানের কাগজ দেখিয়ে একটা লোন নিতাম। দোকানটা নতুন করে শুরু করতাম। তোর বৌদি দেখভাল করতো, মাও দোকানে আসতো, ভালো সময় কাটতো। মাকে আমি বলিনি লোন নেবার ব্যাপারটা। অতগুলো অ্যামাউন্ট দেখলেই ভয় পেতেন আসলে। আদি ওর দিকে তাকিয়ে আছে। মাকে হারানোর মতো যদি বৌদিও হারিয়ে যায়? নিশীথ অবাক চোখে ওর দিকে তাকাতেই আদি মৃদু হাসল। জাস্ট জিজ্ঞেস করছি, ধরো কখনো ডিভোর্স হয়ে গেল তোমাদের? নিশীথ ড্রাইভ করতে করতে শুষ্ক কণ্ঠে বলল, আপাতত ওই আমার সব। বাড়িটা শূন্য হয়ে যাবে তাহলে। আমার বাঁচার জন্য একমাত্র ভরসা ফুলকি। আদি অন্যমনস্ক ছিল। ওর উদাস কণ্ঠ কানে এলো নিশীথের। পরিবার যে কি আমি আমি ভুলে গেছি নিষিদ্ধা। কেন পরিবারের সাথে থাকিস না? একদিকে ছিল ভালোবাসা, অন্যদিকে পরিবার। ভালোবাসাকে কাছে টেনে নিলাম, আর পরিবার আমায় ছেড়ে দিল। তারপর ভালোবাসা আমায়। আটকে গেল ওর কণ্ঠ। নিশীথ শূন্য চোখে তাকিয়ে কিছু একটা ভাবছে। ঠিক এমন সময় ফোন বেজে উঠল। নিশীথ দেখল কাজের মেয়ের ফোন। ফোনটা ধরতেই ওই পাশ থেকে এমন অদ্ভুত কথা ভেসে আসলো যেটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নিশীথ। ওর হাত থেকে ফোনটা পড়ে গেল। দুটো চোখ বিস্ফারিত। কি এমন জানতে পারলো? বাল্মীকি আর সমীর বাড়িতে ঢুকেই কাজের মেয়েটাকে বলছিল, বাড়ির লোককে ডেকে দাও। নিষিদ্ধা নিষিদ্ধা আদিদা থেকে এনজিপি সারতে গেছে, বৌদি আছে গাড়ি। ঠিক আছে, দেখে দাও। মেয়েটা ওদের বসার ঘরে রেখেই ভেতরের দিকে ছুটে গিয়েছিল। আর তারপর ভেসে এলো একটা বিকট চিৎকার। ঘরে ঢুকে দেখা গেল মেঝেতে পড়ে আছে ফুলকি। বাল্মীকি আর সমীর এগিয়ে গেল ওর দিকে। কোনো নড়াচড়া নেই, নাড়ি বন্ধ। শরীরে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। হাসপাতালে গিয়ে জানা গেল মৃত।
ফিরে এসেছে নিশীথ আর আদি। আদি ফ্যাকাশে কণ্ঠে বলছিল, আমি চলেই যাচ্ছিলাম, আবার আমায় চলে আসতে হলো তোমার জন্য বৌদি। কেন এভাবে তোমাকে চলে যেতে হলো? আবারও রিপোর্ট এলো MZ-100। বাড়িতে বিশাল কান্নাকাটির রোল উঠল। ফিরে এলো বাল্মীকি আর সমীর। তার আগে সার্চ করা হয়ে গেছিল ফুলকির ঘর। এমন কোনো তথ্য ওরা পায়নি যেটা দেখে কোনোভাবে কাউকে একটা সন্দেহ করা যায়। তবে একটা প্লেট পেয়েছে যেখানে মোমো তখনও এক পিস ছিল, যেটা টেস্ট করে জানা গিয়েছে ওই মোমোতেই MZ মিশ্রিত। সমীর বাল্মীকির পাশে বসল। আমরা তো ফুলকিকে সন্দেহ করেছিলাম, তাহলে? বাল্মীকি ফিক করে হাসল। তবে একটা সময়ের পর ওর প্রতি সন্দেহ আমার আর ছিল না। যাকে সন্দেহ করেছি এখনো তাকেই আমার সন্দেহ হচ্ছে। আর আজকে মিলিয়ে নিলেই সব সমাধান হয়ে যাবে। দেখি কি হয়। কিন্তু সে কে? নামটাই বা কি? ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এত তাড়াতাড়ি আমি তোকে বলছি না। তবে আজকের মধ্যে না ধরতে পারলে খুব বড় একটা ভুল হতে পারে। বড় ভুল? হ্যাঁ, কারণ ওই ফ্যামিলিতে আর একমাত্র নিশীথ বাবু বেঁচে আছেন। তার উপর পরবর্তী নিশান থাকলে খুব বড় অঘটন ঘটতে পারে। তুমি জানতে সেটাকে করেছিল? না, কেবলমাত্র সন্দেহ করেছি। কিন্তু হঠাৎ এইভাবে ফুলকির মৃত্যু হবে ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে। সব দিক দিয়ে ভেঙে পড়েছে নিশীথ বাবু। হৈমুকে ফোন করেছিল বাল্মীকি। হৈমু এখন ওই বাড়িতে। বৌদির মৃত্যুতে সেও আপসেট। এইভাবে মৃত্যু হবে ভাবতে পারেনি। ছুটে এসেছে শিউলি। বেস্ট ফ্রেন্ডকে হারানোটা ওর কাছে সত্যিই ভীষণ কষ্টের। ফোনটা সেই করেছিল বাল্মীকিকে। প্লিজ প্লিজ আপনি এই খুনিকে বের করুন, নইলে নইলে আরো অনেক নিষ্পাপ মানুষের প্রাণ চলে যাবে। সমীর দেখেছিল বাল্মীকির এদিক ওদিক করা, পায়চারি করছে কেমন বারবার। কি একটা দুর্ধর্ষ পরিকল্পনা করছে বলেই মনে হচ্ছে। বাল্মীকি আর সমীর আবারও এগিয়ে গিয়ে পৌঁছলো ওই বাড়িতে। ঢুকেই আদির ঘরে গেল। আদির চা বিস্কিট নিয়ে এলো। আগের দিন পোস্টমর্টম রিপোর্ট এসেছিল, সেই সাথে ফুলকির দাহ শেষ হয়েছে। গোটা বাড়িতে শোকের ছায়া। হৈমু শিউলি দুজনেই ছুটে এসেছে বাল্মীকির কাছে, সাথে ওদের বর। অনেকক্ষণ এটা সেটা কথা হচ্ছে। সবাই বেরোনোর পরে সমীর বেরোলো, কারণ ও অনেকক্ষণ ধরেই কিছু একটা লক্ষ্য করছিল। সবার অলক্ষ্যে ওটা পকেটে ভরেও নিয়েছে সে। তারপর বাইরে এসেই বলল, বাল্মীকিদা দেখো। বাল্মীকি চোখ সরু করে তাকালো। এটা কোথায় পেয়েছিস? হঠাৎ সন্ধেবেলা ওই বাড়িতে ফোন করে বাল্মীকি শুনল নিশীথ বাড়িতে নেই। ওর মনটা খুব বিষণ্ণ বলে পাহাড়ে নিয়ে গেছে আদি। একটা রাত ওখানে থাকবে, কাল সকালের মধ্যেই আবার ফিরে আসবে। ফোনটা শেষ করেই বাল্মীকি বলল, সমীর চল, গাড়ি বের করছি, আমাদের কার্শিয়াং যেতে হবে। সন্ধেবেলা হঠাৎ? মুখ বন্ধ করে চল। বাইকের গতি বাতাসেরই মতো। সাথে বারবার নিশীথকে ফোন করছে বাল্মীকি। ফোন সুইচ অফ। এই শীতে ঝড়ের গতিতে গাড়ি চালানোর পরেও বাল্মীকি ভীষণ ঘামছে। সমীর বাইকের পেছনে বসে অন্ধকার পাহাড় দেখছে। দুপাশে গাঢ় কালো খাদ। মাঝে মধ্যে বাড়িগুলোর আলো দেখে মনে হচ্ছে নিঘুড়ো আধারে যেন জোনাকি জ্বলছে। একটার পর একটা হোটেলে যখন ছবি দেখানো হচ্ছে তখন রাত 11টা। সমীর শীতে অল্প কাঁপছে। বাল্মীকির শীত নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। दादा देखिए, ये आदमी आपका होटल में आया क्या? ये निशीथ और आदिदेव? नहीं बाबा। কোনো হোটেলেই খোঁজ মিলছে না। পাহাড়ের খাদের সামনে মাথার টুপিটা খুলে দাঁড়ালো বাল্মীকি। শুনে একটা লাথি মেরে বলল, শিট! কাকে খুঁজছেন মিস্টার বাল্মীকি? চেনা কণ্ঠ। বাল্মীকি ঘুরে দেখল আদিদেব। আদি ওদের নিয়ে গেল কিছুটা দূরের একটা রিসর্টে। পাহাড়ের কোলে খুব শান্ত একটা রিসর্ট। ব্যালকনির চেয়ারে বসে নিশীথ। হলদে আলোয় ওকে দেখা গেল মাথা নত করে বসে আছে। দূরে অন্ধকার পাহাড়।
বাল্মীকি আদির দিকে তাকাতেই আদি মুচকি হাসল। জানতাম আসবেন, তাই অপেক্ষা করছিলাম। বাল্মীকির কণ্ঠ এবার শক্ত হলো। আর কোনো নাটক করতে হবে না, এবার চলো তোমাকে তোমার আসল জায়গায় নিয়ে যাই। তোমায় আদর দেবার জন্য পুলিশের রিমান্ড অপেক্ষা করছে। উঠে দাঁড়ালো নিশীথ। এইসব কি বলছেন? সবটুকু সত্যি নিষিদ্ধা। আজ এজন্যই তোমাকে এখানে এনেছি। আমি যে পাপগুলো করেছি সেই সবগুলো বলতে। রিভলভারটা হাতে তুলে ধরল বাল্মীকি। আদি নিষেধের সামনে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে কোনো ভয় নেই। তবে তোমাকে আমি মারবো না নিষিদ্ধা। তোমাকে মারলে শাস্তি কাকে দিলাম? নিষেধের কণ্ঠ কাঁপছে। ও শক্ত করে আদির দুই কাঁধ ধরে ঝাঁকুনি দিল। কেন করেছিস তুই এমন? আমার ভালোবাসার সাথে যে ছলনা করেছিল তার জন্য। বাল্মীকি রিভলভার তাক করে তাকিয়ে আছে শান্ত চোখে। ওর পেছনে সমীর। নিষেধের দুই কলার শক্ত করে ধরে আদিদেব তাকিয়ে আছে ছলো ছলো চোখে। ওদের মুখ দুটো খুব কাছাকাছি। ব্যালকনির হলদে আলো খেলছে ওদের মুখে। দুটো মানুষের ছলছল করা চোখ, পিছনে পাহাড়, অন্ধকার, পাহাড়ের নিস্তব্ধ নীরবতা। নিষেধ অস্পষ্ট কণ্ঠে বলল, কেন আদি, কেন আদি? তোমার আমার ভালোবাসা পরিবারে জেনে যাওয়ার পর তারা অস্বীকার করলে তুমি বললে পরিবার ছেড়ে দিতে। আমি পরিবার ছেড়ে দিলাম। তারপর তুমি একদিন আমার জীবন থেকে হারিয়ে গেলে। বলেছিলে তোমার কঠিন অসুখ, আয়ু বেশি দিন নেই তোমার। তারপর তোমাকে কত খুঁজেছি। তোমার বন্ধুর থেকে জানলাম তুমি বিয়ে করার জন্য বাড়ি ফিরেছ। কেন এত ক্ষতি করলে আমার? তারপর আমি এত দিনে খুঁজে তোমাকে পেয়েছি। কেন এতটা মিথ্যে? আজ 5টা বছর পর পেলাম তোমাকে। ঠিক করেছিলাম আমায় যতটা নিঃস্ব করেছিলে ঠিক ততটাই তোমাকে করব। তোমার মাকে, স্ত্রীকে আমি খুন করেছি। তবে ভেবো না আমায় আইনে শাস্তি দিয়ে তুমি এতটুকু খুশি হবে। ভাববে তোমার পরিবারকে যে খুন করেছে তাকে শাস্তি দিয়েছে। আমি সেই পথ বন্ধ করে দিয়েছি। আমার মুখেও MZ100। আমার হাতে সময় মাত্র 3 মিনিট। এই শেষ মুহূর্তে আমায় তুমি এই পাহাড়ের খাদে ফেলে শেষ করে দিতে পারো। আমার কোনো আফসোস নেই, কারণ শেষবারের জন্য হলেও আমি জিতে গিয়েছি। আমি চেয়েছিলাম একটা পাহাড়ের কোলে আমার মৃত্যু হবে, আর চোখ বন্ধ করার আগের মুহূর্ত অবধি আমি তোমাকে দেখব। বলতে বলতে খাদের দিকে ঝুঁকে গেল আদি। ওকে ধরে ফেলল নিষেধ। আমাকেও শেষ করে ফেলতে আদি। মৃত্যুর শাস্তি তোমার না হোক। আমি চাই অশ্বত্থামার মতো তোমার নিদারুণ যন্ত্রণা। তুমি 2 হাতে মৃত্যু খুঁজবে, মৃত্যু তোমায় ধরা দেবে না। গোলাপ নেবে, তার কাটা নেবে না। নিষিদ্ধা, আমি অপরিণত পরিণীতা ছিলাম হয়তো, কিন্তু শেষমেশ আমি আমার কথা রাখলাম। ছুটে আসে বাল্মীকি। একবার হাত নেড়ে হাসলো আদি। সমীর নিষ্পলক। নিষেধের কোলে লেপটে গেল আদিদেব। তাড়াতাড়ি গাড়ি বার করে ছেলেটাকে বুকে করে নামিয়ে নিয়ে এলো নিষেধ। হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত ছুটছিল গাড়িটা। সবকিছু শান্ত। সমীর আর বাল্মীকি বাইরে বারান্দায় শান্ত হয়ে বসে আছে। শ্বাসের বাইরে পাহাড়ের গাঢ় অন্ধকার। ডক্টর ডাকতেই ভেতরে এলো ওরা। নিষেধ নিষ্পলক তাকিয়ে আছে আদির মুখের দিকে। তখনও আদির হাতটা নিষেধের বুকের কাছে, শাকটা শক্ত করে ধরা।
তিনটে মৃত্যু। নিশীথের মুখে কোনো ভাষা নেই। যে ছলনা ও বছর 5 আগে করেছিল, সেই ছলনার দ্বিগুণ ওর জীবনে এই সুখের সময় আসবে ও কল্পনাও করতে পারেনি। বাল্মীকির মুখোমুখি সমীর পরদিন বসল। আমায় তো এবার বাড়ি ফিরতে হবে। যাওয়ার আগে এটা বলো, তুমি সবার বাইরে গিয়ে ওই আদিদেবকে সন্দেহ করলে কিভাবে? বাল্মীকি মৃদু হেসে বলল, মনে আছে মিতা দেবীর শরীরে একটা চুল পাওয়া গিয়েছিল? ওটা রিপোর্ট করে জানা গিয়েছিল ওটা একটা পরচুলা। তখনই মনে হলো একজন মেয়ে কেন পরচুলা পরবে, এ নিশ্চয়ই কোনো ছেলের কাজ। তখন থেকেই হৈমর স্বামী থেকে শুরু করে শিউলির স্বামী সবাইকেই নজরে রাখলাম। জানতে পারলাম ওই দিন প্রত্যেকেই আলাদা জায়গায় ছিল। তারপর হঠাৎ সেদিন ওই বাড়িতে গিয়ে যখন বসলাম আদির ঘরে, ওর গোছগাছ করে রাখা ব্যাগের ভেতর থেকে শাড়ির একটু অংশ চোখে পড়ে। তারপর ঘেঁটে পরচুলাও পাই। সমস্ত রিপোর্ট মিলে গেল। তারপর মোমো প্লেট। জেনেছিলাম যাবার আগে মোমো খেতে দিয়েছিল আদি, তবে ওর ডায়েরি পড়ে জেনেছি ও ইচ্ছে করেই ধরা দিতে চেয়েছিল। আদিদেব ওর আর নিশীথবাবুর প্রেমের কথা অনেকটা অংশ জুড়ে লিখেছে। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? আমি ভাবতাম আমায় এতটা ভালোবাসে নিশীথ, কিন্তু ও আমার ফায়দা তুলেছে। ও জানতো আমার সাথে ভালোবাসার নাটক করলে বিনা পয়সায় ঘর ভাড়ায় থাকতে পারবে, খেতে পারবে। তারপর যখন ওর আমার সম্পর্ক জেনে পরিবার আমায় ত্যায্য করলো, তখন আমার কিছু নেই জেনে ও আমায় ছেড়ে গেল। ওর মধ্যে আদৌ কোনো রোগ নেই, কেবল বিয়ে করার জন্যই বাড়িতে গিয়েছে। তবে ওর ঠিকানা বদলেছে। আমি চেষ্টা করে যাব জীবনের শেষ সময়ের আগে হলেও ওকে খুঁজে বের করব। তারপর অনেকগুলো পৃষ্ঠার পর আরো কতগুলো লেখা। আমি ওর মাকে খুন করতে চাই না, তবে কষ্ট দিইনি। MZ-100 খাওয়ার পর খুব নিঃশব্দে তার মৃত্যু হবে। আমিও নিশীথকে দেখাতে চাই একাকিত্ব কাকে বলে। তবে আমি ধরা দিতে চাই। আমি চাই আমার খুনি রূপটা জানুক নিশীথ। আমি আমার মৃত্যুর আগে ওকে বলবো। তারপর লেখা, মনে হয় গোয়েন্দা বাল্মীকি আমায় ধরতে পেরে গেছে। তবে আমার কোনো আফসোস নেই। আমি নিশীথের শেষ সম্বলটুকু শেষ করেই মরব। তারপর আমার কাজ শেষ। খুব মনে পড়ে যখন ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল। অন্ধকার ঘর। একটা বুক ফাটা কান্না ছড়িয়ে পড়ে চারিদিকে। বুকের মধ্যে কারোর আটকে থাকা গরম যন্ত্রণা বেরিয়ে আসছে। ঘরের নিকষ অন্ধকার সেই যন্ত্রণাকে আরো উত্তপ্ত করে তুলছে যেন। কি হতো যদি একটা জীবনে আমার হতো? মরে যেতে তুমি, দম আটকে আসতো আমার সাথে থাকতে। তবে জোর করে ভালোবাসতে বাধ্য করেছিলে কেন আমায়? কেন করলে এমন? যদি খেলার ছিল তবে না হয় আরো একটু কম অভিনয় করতে। যতটুকু অভিনয় তোমাকে আমি ভুলে যেতে পারতাম। আমায় যেতে দাও, আমার হাতে সময় কম। আর আর আমার উত্তর? সরি। দরজা খোলার শব্দ। কেউ বেরিয়ে যায়। ঘরের নিকষ আধারে বসে একজন বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। কেন এইভাবে ভালোবাসলে আমায়? ছেড়ে যাবার জন্য? কি হতো, কি হতো যদি একটা জীবন তুমি আমার হতে? যদি অভিনয় করার হতো ততটুকু করতে যতটুকু অভিনয় মানুষকে ভুলে যাওয়া সম্ভব। অভিনয়? অভিনয় নয়, সত্যিই আমার ট্রিটমেন্টের জন্য আমায় যেতে হবে।
তারপর কত রাত আমি ওকে কল্পনা করেছি আমার পাশে, আমার মাথায় হাত রেখে বলতো, আমি আছি আদি। তারপর চোখ মেলে দেখতাম ও নেই। খুব মনে পড়ে ওর সাথে কাটানো সেই স্মৃতিময় রাতগুলো। আমায় আদর করতে করতে ঘেমে যাওয়া নিশীথ ক্লান্ত কণ্ঠে যখন বলতো, ও বউ, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? আমি হলদে আলোয় দেখতাম ওর উলঙ্গ শরীর, লোমশ পুরুষালী বুক, ওর কাঁধে ঠোঁট রাখতেই ঘামের নোনতা স্বাদ হতো। হেসে বলতাম, নিশীথ দা, আমি মৃত্যুর আগেও তোমায় সামনে দেখতে চাই। আমি তাই করব। নিশীথের শেষ সম্বল ওর স্ত্রীকে যাবার আগে নিজের হাতে বানানো প্রায় মোমো খেতে দিয়ে যাব। আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ও শেষ। ওর প্রিয় খাবার পেলে ও কিছুতেই রাখবে না ফেলে। তারপর লেখা, গোয়েন্দা বাল্মীকি মোমোর সেই প্লেটটা নিয়ে গিয়েছে। ও হয়তো টেস্ট করে দেখবে ওই খাবারের মধ্যে MZ এর মিশ্রণ ছিল। তবে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। এবার কেবল আমার মৃত্যু, ব্যাস, তারপর শেষ। আমি না হয় হলাম অপরিণত পরিণীতা, কিন্তু শেষ অবধি আমি আমার কথা রাখলাম। ডায়েরিটা শেষ করতে করতে সমীরের চোখে জল এসে গেছিল। রাত তখন অনেক, তবে ওই রাতে অদ্ভুতভাবে সমীর উল্কাপাত দেখেছে। 2025 এসে 18ই ডিসেম্বরের রাতের উল্কাপাত একটা নাম লিখে গেল। বাল্মীকি তার কাছে বসতেই বাল্মীকি মৃদু হাসল। আপসেট? সমীর মাথা তুলে বলল, আমি এই ঘটনাটা লিখবো বাল্মীকিদা, কিন্তু পাঠকরা কি আদিদেবকে একটা স্বার্থপর প্রেমিক বলবে? ভালোবাসা যেখানে ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলেই সুখ পায়, সেখানে আদিদেব কি স্বার্থপর? কিন্তু কেউ নিজেকে আদির জায়গায় ভেবে দেখুক, কি পেয়েছে ও আজীবন। একটা ক্লিশে ডায়লগ সবাই মারতে পারে, কিন্তু নিশীথ ওকে যে যন্ত্রণা দিয়েছে সেটার কি হতো? আমি খুন সমর্থন করছি না, কিন্তু নিশীথের এই একাকিত্ব পাওয়া উচিত। আদি না দিলেও ঈশ্বর ঠিক ওকে এই একাকিত্ব দিত। সংবাদপত্রের শিরোনাম দেখা আজ, আদিদেব আর নিশীথের প্রেমের কাহিনী ইতিহাস করে দিয়েছে পৃথিবীর বুকে। এরপর আর কেউ চাইবে নিশীথকে স্বামী রূপে? হৈমা ফোন করেছিল, নিশীথ ওই দোকান বিক্রি করে সমস্ত টাকা একটা অনাথ আশ্রমে দান করবে ঠিক করেছে। নে, এবার তুইও লিখে ফেল, বাকিটা পাঠক বা শ্রোতাদের হাতে। ওরা কাকে স্বার্থপর, কাকে প্রেমিক বলবে, সেটা নিতান্তই ওদের হাতে।